এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ছায়ার অজানা আশঙ্কায় কলিজা শুকিয়ে গেল। ছায়া রিয়াকে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে অরূপদার? এই রিয়া বল। আত্মহত্যা। ছায়া ঢলে পড়ল ফ্লোরে। তার চোখ জোড়া নিমিঝিমি করছে, নিঃশ্বাস হলো ঘনতর। শরীর যেন হঠাৎ করে তাপমাত্রা পরিবর্তন করে উষ্ণতর হয়ে উঠল। ঠোঁট ফাঁক করে মুখ দিয়ে গরম হাপ বের করতে লাগলো। নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। শ্রবণ ইন্দ্রিয়তে ঝংকার সৃষ্টি করছে। সে কি ঠিক শুনলো? এই হতেই পারে না, নিশ্চয় ভুল শুনেছে। ছায়া রিয়ার ক্রন্ধনরত মুখ পানে চেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি সব বলছিস অরূপদা? রিয়া নীরবতা যেন ছায়ার বুক ক্ষত বিক্ষত করছে। ছায়ার হঠাৎ মনে হলো সে চিঠিটার কথা। ছায়া হাতের উপর ভর দিয়ে উঠতে চাইল, কিন্তু শরীরে অতিরিক্ত দুর্বল থাকায় উঠতে গিয়ে আবার পড়ে গেল। তারপর এক হাতে দেয়াল ধরে উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে চিঠিটা খুঁজল উন্মাদের ন্যায়। চিঠিটা পেল টেবিলের একেবারে কোনায় অবহেলায় পড়ে আছে। ছায়া জিভ দিয়ে ঠোঁট ভিজে একবার চোখ বন্ধ করে অরূপদার হাস্যোজ্জ্বল চেহারাটা স্মরণ করে ঠোঁট কামড়ে অবাধ্য কান্নাটা আটকে চিঠিটা পড়া শুরু করে। প্রিয় কমল, তুমি বলে সম্বোধন করছি। শুনেছি প্রেমিকাদের তুমি বলে সম্বোধন করতে হয়, কিন্তু তুমি যে আমার না হওয়া প্রেমিকা সেই ছোট্ট থেকেই কেন জানি খুব টান অনুভব করতাম, কিন্তু বুঝতাম না এত কিসের টান। বড় হওয়ার সাথে সাথে যেন বুঝলাম এই মেয়েকে ছাড়া আমার চলবে না। এটা যে শিকড়ের টান আমার শরীরের রন্ধে রন্ধে গেঁথে গিয়েছে প্রিয়। এইবার উপায়, আমার জীবনের প্রাণ চাঞ্চলতা দানকারী কিশোরী তুমি। শীতের রিক্ততা শেষে বসন্তে যেমন দক্ষিণা বাতাসে মৃদু চরণধ্বনি শোনা যায়, ঠিক তেমন তুমি নামক সেই বসন্তের বাতাসের স্পর্শে আমার অশান্ত হৃদয়ের মম্মদোলায় দেয় দোল। উত্তরের বিষাক্ত হিমেল হাওয়া বিদায় হয় তোমার আগমনে। যখন তোমাকে দেখতে না পাওয়ার যন্ত্রণাটায় ছটফট করি, হৃদয়ে হয় চৈত্রে ফোটা কৃষ্ণচূড়া, অশোক ফুলের ন্যায় টকটকে লাল রক্তক্ষরণ। সদ্য কৈশোরে পা দেওয়া কিশোরী যেন আমার অন্তিকরণে কালবৈশাখী ঝড়ের মাতম এনে দিল। সেই দিন শাড়ি পরিহিতা কিশোরীর পূর্ণ যৌবনে যেন কালিকার ন্যায় স্ফুরিত হচ্ছিল। আমি বুঝলাম আমার সর্বনাশ অতি সন্নিকটে, আমার মুক্তি নেই। আমার হৃদয়কে করল চৈত্র মাসের কাটাফাটা রোদের ন্যায় উত্তপ্ত। আমি হাঁসফাঁস করলাম এক ফোঁটা প্রেমের বাড়ির অপেক্ষায়। হলো কই, সেই তৃষ্ণার্ত রয়ে গেলাম। সেই সপ্তদশী কিশোরীর শরীর থেকে আসা কুস্তরীর ন্যায় ঘ্রাণ যেন করল আমায় সংযম ছাড়া। রূপটা আমার হৃদয়ের অনলে বসন্তের সন্ধি নল। আমাকে একটু ভালোবাসা গেল না কমল। আমি যে বড্ড ভীতু। যেদিন তোমায় দেখলাম অন্য একটা ছেলের সাথে আমার হৃদয় সেদিনই ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। মনকে মৃত্যু সান্ত্বনা দিয়েছিলাম সব নৃত্য, কিন্তু দেখো আমি সব জানি কমল, নির্জীব হয়ে গেল। আমি চাইব জীবনে একটিবার সেই লাল শাড়ি পরিয়ে তা কিশোরী আমাকে উষ্ণ আলিঙ্গন করুক, আমার অশান্ত হৃদয়কে শান্ত করুক। আমি সব সময় চাইব আমার কমল ভালো থাকুক। যদি জীবনে কখনো এমন পরিস্থিতি আসে তবে নিজেকে ভালো রেখো, মনে রেখো তোমার ভিতর আমার সুখ। তোমার দুঃখে আমি কখনো ভালো থাকবো না। ভালো থেকো, ইতি অপরূপ। ছায়া চিঠিটা পড়ে নির্বাক মূর্তির ন্যায় হয়ে গেল। ছায়া কাঁদল না, চোখের পলকও পড়ল না একটিবার। ছায়া পা টেনে টেনে আলমারি থেকে সেই লাল শাড়িটি বের করলো। খুব সুন্দর করে পাক্কা গৃহিণীর ন্যায় লাল শাড়ি পরলো। আলতা বের করে পা আলতা দিয়ে রাঙালো। চুলে দিল সেই দিনে শুকিয়ে যাওয়া রজনীগন্ধার গাছরা। চোখে কাজল দ্বারা আবৃত করলো। রিয়া এমনিতেই ভাই হারানোর সুখে কাতর, এদিকে প্রাণ প্রিয় বান্ধবী ছায়ার অস্বাভাবিক আচরণ মেনে নিতে পারছে না। ছায়াকে ঝাঁকাচ্ছে আর কাঁদতে কাঁদতে বলছে, পাগল হয়ে গিয়েছিস ছায়া? কি করছিস এসব? ছায়া নিষ্প্রাণ কণ্ঠে বলল, অরূপদা আমাকে এই শাড়িটা আরেকবার দেখতে চেয়েছে, তাই সাজছি। এইবার রিয়া হাও মাও করে কেঁদে দিল।
ভাইয়ের মন কিছুটা হলেও বুঝতে সক্ষম ছিল, কিন্তু এ যে কোনো কালেই হওয়ার ছিল না, তাই চুপ থাকতো। এবার যেন তা কান্নার বাঁধ ভাঙলো। সামনে দাঁড়ানো মেয়েটির সুখের মাত্রা টের পেয়ে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো। এদিকে কান্নার শব্দ পেয়ে ছায়ার মা মীরা বেগম এগিয়ে এলেন। এরপর সব শুনতে পেয়ে তার পায়ের তলার মাটি যেন সরে যায়। ছায়া চিঠিটা হাতে নিয়ে অরূপদের বাড়ি যায় গুটি গুটি পায়ে। শাড়ির আঁচল মাটিতে গড়ায়, চোখের কাজল লেপটে একাকার, মাথার চুল এলোমেলো, মুখ একদম নির্জীব। চারপাশ থেকে আহাজারি আর কান্নার রোল ভেসে আসছে। আগরবাতের সুঘ্রাণ বাতাসে একটি কাঠের পাটাতনের চাদরে মোড়ানো সে ব্যর্থ প্রেমিক। ছায়া কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেই দিকে অপলক। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সব যেন সুনামির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল। গায়ে কাটা দিয়ে উঠল। সে ধীর পায়ে হেঁটে গিয়ে বসলো অরূপের পাশে। মিহি কণ্ঠে শুধালো, এই অরূপদা দেখো, তাকাও আমার দিকে, কি সুন্দর সেজে এসেছি। শাড়ি পরেছি, পায়ে আলতা দিয়েছি। তুমি না একদিন বলেছিলে, কি রে কোমল, তুই আলতা টালতা পরিস না, শুনেছি পা আলতা দিয়ে রাঙালে নাকি দেখতে বউ বউ লাগে। আমি শুনে খিলখিল করে হাসতাম, তুমি মনোযোগ দিয়ে সেই ধ্বনি শুনতে। আমাকে হাসানোই বুঝি তোমার মুখ্য উদ্দেশ্য হতো। এখন আমি সত্যি সত্যি আলতা পরেছি। ছায়া অরূপের বুকে ধাক্কা দিতে লাগলো অনবরত। এদিকে অরূপের মৃত্যুর খবর শুনে ছায়ার পরিবার আরো আগে উপস্থিত হয়েছিল। তারা মেয়ের এমন পাগলের ন্যায় ব্যবহার মানতে পারছেন না। বড্ড কষ্ট লাগছে। অরূপের মা দেয়ালে মাথা ঠেকিয়ে কাঁদছিলেন। ছায়ার কথা শুনে উনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। দ্রুত হেঁটে ছায়াকে দূরে সরিয়ে চিৎকার দিয়ে বলে, খবরদার ছবি না আমার ছেলেকে। তোর এই কলঙ্কিত হাত দিয়ে আজ তোর জন্য আমার ছেলে আমার বুকে নেই। তুই কেড়ে নিয়েছিস মুখ পুরি। আমার ছেলেকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিলি কাল নাগিনী। আমার ছেলেকে তুই মেরেছিস। রিয়া দৌড়ে এসে মাকে ছাপটে ধরে। ওমা, এমন কথা বলো না, ছায়ার দোষ নেই। আমার ছেলে আত্মহত্যা এই মেয়ের জন্যই করেছে। ছায়া যেন নিজের সম্বিত ফিরে পেল। সে নিজের অবস্থান বুঝতে পারল। তার হৃদয় প্রবল বেগে আঘাত করলো একটি কথা, অরূপ তার নেই। বিধ্বংসী ঘূর্ণিঝড় যেন সব চূর্ণ বিচূর্ণ করে দিল। ললাট গলদেশ ঘামতে শুরু করলো। পুরো দুনিয়া দুমড়ে মুচড়ে গেল। এবার ছায়া চিৎকার করে কেঁদে উঠে অরূপদা বলে। সে দৌড়ে গিয়ে অরূপকে ছাপটে ধরলো, আহাজারি করলো, মাটিতে হাত চাপড়ালো, মাটিতে মাথা ঢুকালো। রিয়া গিয়ে ছায়াকে জড়িয়ে ধরলো, কিন্তু থামানো গেল না। সুস্মিতা নিজেও ছায়ার কান্না দেখে ব্যথিত হলো। ছায়া অরূপের পা ধরে বিলাপ পারলো। অরূপদা, আমাকে ক্ষমা করো। বাবা মায়ের পর কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে সেই পুরুষ তুমি। আমার নিরাপদ আশ্রয়স্থল, ভরসার আশ্রয়স্থল। আমার মাথার ওপর তোমার বটবৃক্ষের ন্যায় ছায়া ছিল। আমি যে তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম। কেন চলে গেলে? কেন আমাকে তোমার ভালোবাসার ছাড়া করলে? কেন? ফিরে এসো অরূপদা। ছায়ার গলা ফাটা কান্নায় উপস্থিত সবাই মূর্ছা গেল। ছায়া দৌড়ে নিজের মায়ের কাছে গেল। ঘোলা চোখ, জীব যেন জড়িয়ে আসছে। মা, অরূপদাকে উঠতে বলো না। মীরা বেগম মেয়ের নাজেহাল অবস্থায় কাঁদলেন মুখ লুকিয়ে। এরপর ছায়া দৌড়ে নিজের বাবার কাছে গেল। এই বাবা, তোমরা বললে অরূপদা ঠিক উঠবে, বলো না। এরপর আবার দৌড়ে রিয়ার কাছে এলো। এই রিয়া, তোর দাদাকে উঠতে বল। অঙ্ক ভুল করলে কে আমার কান মুলে দেবে বল? বল না। আমার মাথায় আদুরে হাত বুলিয়ে দেবে কে? কাঁদলে কে চোখের পানি মুছিয়ে দেবে? এই রিয়া, দেখ না, আমার বুক প্রচন্ড ব্যথা করছে। অরূপদা উঠছে না কেন? ছায়া আবার অরূপের কাছে দৌড়ে গেল। অরূপের কাপড় খামচে ধরে কাঁদলো। হয়তো জীবনের সব চোখের পানি আজই বিসর্জন দিবে। ইস, দুনিয়াটা এত কষ্টের কেন হয়? ছায়া শেষবারের মতো অরূপকে সে বহু আকাঙ্ক্ষিত উষ্ণ আলিঙ্গন দিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে আলিঙ্গনের জন্য সে প্রেমিক পুরুষ দীর্ঘ বর্ষ মাস অপেক্ষা করলো, সে দেখে যেতে পারল না। কে জানে, হয়তো কোথাও না কোথাও থেকে সে অনুভব করলো প্রিয়তমার মধুর আলিঙ্গন। রাতের আধারে নিমজ্জিত চারিপাশ, অদূরে একো করে ডাক ভেসে আসছে। ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। সোডিয়াম নিয়নের আলোয় হালকা আলোর রেখা খেলা করছে আধারে। এক বিষণ্ণ কিশোরী এক কবরের পাশে বসে আছে মাটি আঁকড়ে। দিনের বেলায়ও যেখানে আসলে গায়ে কাটা দেয়, সে নিস্তব্ধ পরিবেশে এক কিশোরী দুঃখ বিলাস করছে। তার কান্নার মিহি আওয়াজ চারিপাশে তরঙ্গের ঢেউ সৃষ্টি করছে। কেউ পারল না তাকে বাড়ি নিয়ে যেতে। অরূপদা একা থাকতে পারবে না তো। সে চলে গেলে হয়।
সে চঞ্চলা চপলা কিশোরী যেন হঠাৎ করে খুব বড় হয়ে গেল। সবার সাথে কথা কমিয়ে দিল, ঘরের এক কোণায় পড়ে রইল। আধার রাতে খুঁজে ফিরল তার অস্তিত্ব। কানে এই খবরটাও আসলো আহানকে জেলে নিয়ে যাওয়ার পর তার পরের দিনই ছাড়া পেয়ে যায়। এর দুদিন পরেই অবন্তীকে নিয়ে পালিয়ে যায়। ছায়া এসব শুনে নিষ্প্রাণ হাসে। ছায়া যেন ইচ্ছা করে রিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। দেখতে দেখতে যেমন 2.5 বছর কেটে যায়। নিষ্ঠুর সময় তার জীবনের রঙিন সময়গুলো কেড়ে নিল খুবই নির্মম ভাবে। সে ভীষণ মনোযোগী হয়ে উঠল পড়াশোনায়। অ্যাডমিশন পরীক্ষা ঘনিয়ে আসলো। পাল্টে যায় অনেক কিছু। সে সাথে পরিবর্তন আসে ছায়ার আচরণেও। দিন দিন যেন মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ছে। মাঝরাতে উঠে কান্নায় ভেঙে পড়ে, হাত কামড়ে কান্না থামায়। হাতে হয়ে যায় ক্ষত। সে ক্ষত থেকে ছুপ ছুপ লালাভ রক্ত দেখা যায়। কখনো কখনো দেখতে পায় অরূপদা কাদো কাদো মুখ করে তার দিকে তাকিয়ে আছে। তখন ছায়া মলিন হাসে। মেডিকেল পরীক্ষা দিয়ে চান্সও পেয়ে যায় ছায়া। ছায়ার পরিবার মেয়ের রেজাল্ট শুনে খুব খুশি, কিন্তু ছায়া খুশি না। তার দুঃখের ভাগিদার কেউ হয়নি, তার খুশির ভাগিদার আজ সবাই। ছায়া নীরবে কাঁদে, অরূপদা নেই আজ তাদের মধ্যে। সে যে না ফেরার দেশে চলে গিয়েছে, কিন্তু রেখে গিয়েছে অপার ভালোবাসা। এখন নিশ্চয়ই রেজাল্ট শোনার জন্য প্রথম কলটা অরূপদাই দিত। ঢাকা থেকে ছুটে এসে উপহার দিত, মাথায় হাত বুলিয়ে আদর করত। সে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া মানুষটা নেই ভাবতেই বুক ভারী হয়। সবকিছু ঠিকঠাক করে ছায়া ঢাকার উদ্দেশ্যে পাড়ি দেয়। সেখানে কি তার জন্য নতুন কিছু অপেক্ষা করছে? এ ছায়া, একটু হাসিতে মুখটা এমন পাংশুটে করে রেখেছিস কেন? আজ না আমাদের প্রথম দিন মেডিকেল কলেজে? নীলা যেন সব বিরক্তি ছায়ার উপর ছেড়ে ফেললো। ছায়া একবার নীলার দিকে তাকিয়ে সামনের গেটের দিকে এগিয়ে যায়। গেটের দিকে যেতে কারোর সাথে ধাক্কা লাগে আচমকা। পড়ে যেতে নিলে কারোর শীতল বলিষ্ঠ হাত ছায়ার উদর স্পর্শ করে। ছায়া শিউরে ওঠে। তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করে সামনে দাঁড়ানো অফ হোয়াইট শার্ট পরিহিত এক সুদর্শন যুবককে। মিস, দেখে চলতে পারেন না? চোখ কোথায় থাকে? এক হাতে ছায়াকে ধরে চোখের রোদ চশমাটি খুলতে খুলতে ব্যস্ত গলায় বলল এক যুবক। ছায়া অপ্রস্তুত ভঙ্গিতে তাকালে সে সুদর্শন যুবকটি ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ করে যেন যুবকটির তীক্ষ্ণ চাহনি মিয়ে গেল। টের পেয়ে দ্রুত হাত আলগা করলো। তখনই একজন এসে যুবকটিকে ডেকে ওঠে। কানে আসলো একটি নির্মল কণ্ঠ। অরণ্য, কোথায় তুই? ক্লাস শুরু হয়ে যাবে যে। অরণ্য এবার রয়ে শুয়ে তার দিকে তাকিয়ে বলে, প্রাণ, তুই যা, আমি আসছি। হোয়াটস ইয়োর নেম মিস? অরণ্যের হাত আলগা হতে ছায়া নিজেকে চটজলদি ছাড়িয়ে গড়গড় পায়ে নীলাকে নিয়ে ক্লাসের দিকে রওনা হয়। একবারও পিছু ফিরে তাকায় না। অরণ্য যেন তাজ্জব বনে যায়। তার মনে অসহিংস ভাব উদয় হয়। এই মেয়ে তাকে উত্তর দেয়নি অরণ্য চৌধুরীকে। মেয়েরা তার সাথে কথা বলতে চায়, কিন্তু সে পাত্তা দেয় না। আজ একটা মেয়ে তাকে দেখেও না দেখে চলে গেল। কে এই মেয়ে? অন্তত একটা ধন্যবাদ দিত, সেটাও দেয়নি। প্রাণের সে অরণ্যের কাজ চাপতে বলে, কি রে বেটা, কই হারায় গেলে? একটা মেয়ে যাওয়ার দিকে এমনভাবে তাকাই আছোস? সামথিং সামথিং। প্রাণ এটা বলে দাঁত কেড়ে হাসলো। অরণ্য তার দিকে নাক মুখ কুচকে তাকিয়ে বলল, উফ বেটা, তুই আর ঠিক হলি না। এমন কিছু না, মেয়েটা ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল তাই ধরেছিলাম, তাড়াহুড়োতে হয়ে গেল আর কি। ওহো, তাই বুঝি? তোর সামনে মেয়েরা কেঁদে কেটে সাঁতার কাটলেও তো তাকাস না, তাহলে এই মেয়ে পড়ে গেল নাকি কি করলো সেটা কেন দেখছিস? তাও আবার নিজের থেকে কথা বলতে গিয়েছিস? হোয়াই? এইবার অরণ্য বেশ বিরক্ত হলো মেয়েটার উপর। এমনিতেই চটে আছে, এদিকে প্রাণের বকবকানি জাস্ট আনবিয়ারেবল। অরণ্য কিছু না বলে দপাদপ পা ফেলে ক্লাসে চলে গেল। প্রাণ তার পেছু পেছু দৌড়ে যাচ্ছে। আরে ভাই, দাঁড়া আমার জন্য। মেডিকেল কলেজের ফটক পার হতেই একটা গলিপথ ঘাসে মোড়ানো। ক্যাম্পাসে রয়েছে সউচ্চ বিল্ডিং। বিল্ডিং এর আশপাশ ঘিরে রয়েছে হরেক রকমের বৃক্ষরাজি। কিছু দূরে গেলেই বসার বেঞ্চ। এর পাশে রয়েছে কৃষ্ণচূড়ার গাছ, যেন জায়গাটির সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিল। বিশাল মাঠ জুড়ে ঘাসের সমাহার। সেই ঘাসে দুর্বা ফুলও দেখা যাচ্ছে। ছায়া আর নীলা ক্লাসরুম খুঁজছে, কিন্তু তারা নতুন মাত্র, তাই ক্লাস খুঁজে পেতে কষ্ট হচ্ছে। সে দিয়ে উপরে উঠে একজনকে জিজ্ঞেস করতে তারা ক্লাস দেখিয়ে দেয়। ছায়া আর নীলা একই সাথে বসেছে পেছনের দিকে। পুরো ক্লাসে ছাত্র ছাত্রীদের কথা বলার গুনগুন আওয়াজ।
হ্যালো, আমি মেঘা। আর তোমরা? ছায়া আর নীলাকে উদ্দেশ্য করে তাদের সাথে বর্ষা এক শ্যামময়ী মায়াবী মেয়ে বলে উঠল। নীলা হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি নীলা, নাইস টু মিট ইউ। এবার মেঘা উৎসুক চোখে ছায়ার দিকে তাকালে ছায়া ম্লান হেসে বলে, আমি ছায়া। আমরা কি বন্ধু হতে পারি? তোমাদের আমার খুব পছন্দ হয়েছে। নীলা খুশিতে গদগদ হয়ে মেঘাকে বলে, অবশ্যই অবশ্যই, আমাদেরও তোমাকে খুব পছন্দ হয়েছে। এবার নীলা ছায়াকে ধরে একটু আগের ঘটনার জন্য। ছায়া, তুই ঠিক করিসনি। অরণ্য ভাইয়া তোকে হেল্প করেছে, একটা ধন্যবাদ দিতে পারতি। ভাইয়ার নাম জিজ্ঞেস করেছে, নামটাও বললি না। ওরা এবার ফাইনাল ইয়ারের, আমাদের সিনিয়র। বেশ দাপুটে ওরা, যদি কিছু করে। একটা বিষয় খেয়াল করেছিস, আমরা এবার জুনিয়র, কিন্তু আমাদের র্যাঙ্কিং হয়নি। সব অরণ্য ভাইয়াদের জন্য। ওদের ইয়া বড় গ্যাং আছে। অরণ্য ভাইয়ার যোগ্যতা, কঠোর আর গম্ভীর ব্যক্তিত্বের জন্য যেমন সবাই সম্মান করে, তেমন বেশ স্নেহভাজনও বটে। মেঘার যেন অরণ্যের নাম শুনে খুশিতে চোখ চকচক করে ওঠে। আরে, তোমরা অরণ্য চৌধুরীর কথা বলছো? ভাইয়া যে কি স্টাইলিশ, কি জোস বডি, জাস্ট ওয়াও। কি লুক যে দেয়, একেবারে বুকে গিয়ে লাগে। আহা, সব মেয়েরা অরণ্য ভাইয়ের পিছনে লাড্ডু। ছায়া সব শুনে গা ছাড়া ভাব নিয়ে এরপর ভাবলেশহীন ভাবে মেঘাকে উদ্দেশ্য করে বলে, অরণ্য চৌধুরীকে জেনে আমি কি করব? আমার এত কিছু জেনে লাভ নেই, আর কোনো ভয় নেই। মেঘার নীলা বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকলো ছায়ার দিকে। এই মেয়ে অরণ্যকে দেখে ফিদা হয়নি? কি দিয়ে তৈরি এই মেয়ে? টিফিন পিরিয়ডে ছায়া, নীলা, মেঘা ক্যান্টিনে আসলো। এদিকে অরণ্য, প্রাণ, অভিক, শান্ত, স্নেহা, আনফাল আড্ডা দিচ্ছিল। ছায়াকে আসতে দেখে অরণ্য এইবার ছায়ার দিকে তাকালো বেশ শান্তভাবে। অরণ্যের তাকানো দেখে অরণ্যের সাথে সাথে তার বন্ধুরাও তাকালো। প্রাণ অরণ্যের তাকানো দেখে কিছুটা বিস্মিত হলো, কারণ অরণ্য সচরাচর মেয়েদের দিকে তাকায় না তেমন। অরণ্য কি মেয়েটাকে পছন্দ করা শুরু করলো? মেয়েটার সব ইনফো বের করতে হবে। অরণ্য বেশ সূক্ষ্মভাবে সবটা অবলোকন করলো। কিছু একটা ভেবে ছায়াকে ডাক দিল। হ্যালো, সকালের সেই গায়ে পড়া মিস, আপনাকেই বলছি। ছায়া কিছুটা চমকে যায়। ছায়াকে যে ডাকছে ছায়া বুঝতে পারলেও সাড়া দিল না। অরণ্যের রাগ হলো, জুনিয়র হয়ে সিনিয়রদের কোনো সম্মান করছে না, আবার এত ডাকার পরও সাড়া দিচ্ছে না। এবার অরণ্যের বন্ধু অভিক বলে ওঠে, কাকে ডাকছিস অরণ্য? একটা মেয়েকে ডাকছিস তুই? সিরিয়াসলি? আনফালের গার্লফ্রেন্ড স্নেহা অরণ্যকে পা থেকে মাথা অব্দি দেখে নিয়ে বলে, ভাই, তুই কাকে ডাকছিস গায়ে পড়া মেয়ে বলে? আমাদেরও দেখিয়ে দে। অরণ্য কিছু বলল না, আর সোজা হেঁটে গেল ছায়ার কাছে। ছায়া ক্যান্টিনের একটা চেয়ারে পিঠ ঘুরে বসে পড়েছিল। অরণ্য ছায়ার সামনে একটা চেয়ার উপরে ফেলে দিয়ে বলে, আপনি তো দেখছি ভারী বেয়াদব মেয়ে, সিনিয়রদের সম্মান করতেই জানেন না। আর এত করে ডাকছিলাম, সাড়া দেননি কেন? ওয়াই? ছায়া এবার বেশ শান্ত নির্লিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। অরণ্যকে বলল, আমাকে ডাকছিলেন? আমার নাম তো গায়ে পড়া মেয়ে না। আই হ্যাভ আ স্পেসিফিক নেম, ছায়া। ওকে? অরণ্য সকাল থেকে বেশ অবাক হচ্ছে এই মেয়েকে দেখে। এবার ভালো করে খেয়াল করলো মেয়েটাকে। মেয়েটা নীল রঙের সালোয়ার কামিজ পরে এসেছে। চুলগুলো খোলা থাকলেও মাথার অর্ধেকটা জুড়ে উড়না দেওয়া। গায়ের রং ফর্সা, বেশ লম্বা। মেয়েটার চেহারাটা বেশ আদরে, একটা মায়া মায়া ভাব আছে। নাকের ডগায় ঘাম জমেছে, যা মুক্তোর দানার ন্যায় জল জল করছে। এবার ঠোঁটের দিকে তাকিয়ে অরণ্য ঢুক গেল। ছায়া অরণ্যের মুখের উপর তুড়ি বাজাতেই অরণ্যের হুঁশ আসে। অরণ্য এতক্ষণ একটা মেয়েকে দেখছিল, অবিশ্বাস্য। ছায়া আর ক্যান্টিনে বসলো না, সে চলে গেল ক্লাসে। অরণ্য এবার আবারও অবাক হলো। মেয়েটি আবার কথার মাঝখান থেকে তাকে ইগনোর করে চলে গেল। অরণ্য মনে মনে আওড়ালো, ছায়া? ছায়া করি। হোয়াট এ অ্যাটিটিউড গার্ল, আই লাইক ইট। প্রাণ, অভিক, আনফাল, শান্ত, স্নেহা এসে অরণ্যকে নাড়া দিয়ে বলে, ভাই, এটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্যাট? সারপ্রাইজিং। অরণ্য অনিমেষ তাকে থাকলো ছায়ের যাওয়ার পানি। মিস, আমরা র্যাগিং করি না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে করা লাগবে।
অরণ্য অধর কোণে ক্ষীণ হাস্যের রেখা ফুটিয়ে ফিসল গলায় বলল। অরণ্যের ব্যবহারে তার বন্ধু মহল অবাকের পর অবাক হচ্ছে। আজ অরণ্যের সাথে তাদেরও অবাক হবার দিন। অরণ্যের পেছনে পড়ে থাকা মেয়েগুলো যেন ছায়াকে হিংসা করছে, তাদের চোখে মুখে ক্ষিপ্রতা। ছায়া মাত্র ক্লাস শেষে কলেজ গেট পেরিয়ে রিক্সা নিত, কিন্তু অরণ্য তাকে যেতে না দিয়ে র্যাগিং করার কথা বলতে লাগলো। ছায়া এবার তেজক দৃষ্টিতে অরণ্যকে পর্যবেক্ষণ করলো, গনগনে গলায় বলল, ও তাই, র্যাগিং করবেন? আমি যতটুকু জানি র্যাগিং হয় না এখানে, আর আমি এসব টলারেটও করব না। অরণ্য ছায়া নির্ভীকতার অপ্রতিরোধ্য সেই চাহনি দেখে যার পরনায় বিস্মিত হলো। অরণ্য নাকের ডগা ফুলায়, বিক্ষিপ্ত হয় মন। মেয়েটা ভয় পাচ্ছে না কেন? অন্যরা তো পায়, তবে তারও পাবার কথা। মেয়েটার সাহস আছে বলতে গেলে। এইবারও ছায়া বিচলিত না হয়ে অরণ্যকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে অরণ্য ত্রস্ত পায়ে পেছনে ফিরে ছায়ার হাত ধরে আটকে ফেলে মুহূর্তেই। ছায়া ঘাড় ঘুরিয়ে অরণ্যের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, অগ্রাহ্যপূর্ণ কণ্ঠে আঙ্গুল উচ্চে শাসিয়ে বলে, ডোন্ট ক্রস ইউর লিমিটস। আপনি যেই হন না কেন, আই ডোন্ট হ্যাভ এন কেয়ার। সিনিয়র আছেন, সিনিয়রদের মতো থাকুন, একদম আমার কাছে ঘেসবেন না, হাত ছাড়ুন। অরণ্য বেশ অপমানিত বোধ করে এইটুকু মেয়ের কথায়। ফুসফুস করে তপ্ত নিঃশ্বাস ফেলে অরণ্য ছায়ার হাতটা আরো শক্ত করে চেপে ধরে, কিন্তু তবু মেয়েটার চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। হাতের ব্যথায় মুহ পর্যন্ত করছে না। নীলার মেঘা ছায়া আর অরণ্যকে লাগতে দেখে হাঁক চকিয়ে যায়। ভীতি চোখে ফাঁকা ঢুক গেলে প্রাণ আর অভিকের কাছে যায় দৌড়ে। মেঘা রাগান্বিত হয়ে অভিককে বলে, আমরা জুনিয়র, আপনাদের উচিত আমাদের প্রোটেক্ট করা, কিন্তু আপনারা তো দেখছি হাতে চুরি পরে হাত গুটিয়ে বসে আছেন। অভিক একবার মেঘাকে পা থেকে মাথা অব্দি দেখে নিয়ে বিদ্রুপ করে বলে, জুনিয়রদের তো উচিত সিনিয়রদের এক্সপেক্ট করা, কিন্তু আপনারা প্রথম দিন এসে বেয়াদবি শুরু করছেন। আমাদের থেকে এর থেকে বেশি কি আশা করছেন? এখন অক্ষত আছেন, শুকরিয়া আদায় করুন। নীলা এবার কাদো কাদো হয়ে প্রাণকে অনুরোধ করে, ভাইয়া প্লিজ ওদের আটকান, নইলে ওরা যেভাবে একজন আরেকজনকে শাসিয়ে যাচ্ছে কিছু একটা হয়ে যাবে। অরণ্য ভাইয়াকে বলুন ছায়াকে ছেড়ে দিতে। প্রাণ এগিয়ে গিয়ে অরণ্যকে ছাড়তে বলল। অরণ্যের চোখ মুখে বিস্ময় আর ছায়ার চোখ মুখে অগ্নিচ্ছটা। প্রাণ অরণ্যকে ছাড়ায় ছায়ার থেকে। অরণ্যকে টেনে নিয়ে আসতে গেলে অরণ্যের চোখ যায় ছায়ার উপর, সে ধরে রাখা হাতটার দিকে। ছায়ার হাতটা একেবারে লাল হয়ে আছে, কিন্তু সেই লাল হয়ে থাকা হাতটায় কিসের যেন দাগ, কামড়ের দাগ, যেন কিছুদিন আগেরই করা। অরণ্যের মনে সন্দেহের সৃষ্টি হয়, সেই সাথে প্রবল আগ্রহ মেয়েটিকে জানার। মেয়েটা এমন কেন? ইন্টারেস্টিং। মিস, আপনি কিন্তু বেঁচে যাননি, আমার থেকে সাবধানে থাকবেন কেমন? ছায়া যেন নিজের খেই হারাচ্ছে। তার কাছে এসব আর তেমন ভয় লাগে না, একটা সময় লাগতো। এখন সে লড়াই করতে জানে। ছায়া অরণ্যের কথা তাচ্ছিল্য করে নিজের ফ্ল্যাটে রওনা হয়। ছায়া চলে যেতে অভিক অরণ্যকে ইনভেস্টিগেট করা শুরু করে। দোস্ত, আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এইসব কেন করছিস? অরণ্যের বন্ধু মহল উৎসুক চোখে অরণ্যের মুখের দিকে তাকিয়ে আছে, কিছু জানতে চাওয়ার আশায়। মেয়েটার চোখ মুখ দেখেছিস? দীপ্ততার গাম্ভীর্যে ভরা। মেয়েটার মধ্যে কেমন যেন একটা রহস্য আছে। কি তেজ, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে অশোক ফুলের ন্যায় টকটকে, তার লালাভ অগ্নিঝরা নাক। কি করে ছেড়ে দেই বলতো? প্রাণ এবার অরণ্যের মুখের দিকে তাকায় জহুরির চোখে, কিছু ভেবে চলেছে। অরণ্যের মনে কি মেয়েটার জন্য কিছু চলছে? নইলে তো অরণ্য শুধু একটা মেয়ের পেছনে লাগতে যাবে না। এইসব তার স্ট্যাটাসের সাথে যায় না। তার পেছনে মেয়েরা ঘুরলেও কখনো সেটা খুঁটে দেখে না। সেই জায়গায় যে মেয়ে তাকে ইগনোর করছে প্রথম থেকে, সেটা কি শুধুই তার ইগোতে আঘাত করেছে নাকি অন্য কিছু? এইবার কি তবে অরণ্যের মনেও বসন্তের রং লাগবে? ফ্ল্যাটে পৌঁছালে নীলা খপ করে ছায়ার হাত ধরে। নীলা বেশ হাঁসফাঁস করছে। ছায়া জানতে চায় কেন এমন করছে নীলা। বান্ধবী, কেন এমন করছিস? অরণ্য ভাইয়া এখন থেকে তোকে কিছু বললে প্লিজ চুপ থাকিস। ভাইয়ার মুখে তর্ক করিস না। ভাইয়ার এখানে সিনিয়র, প্লাস ওনার বাবা একজন প্রফেসর। অরণ্য ভাইয়া খুব ভালো স্টুডেন্ট, সবাই ওনাকে খুব ভালোবাসে, তাই ওনার সাথে ঝামেলা করলে কেউই তোকে সাপোর্ট করবে না, সবাই বাজে নজরে দেখবে। একটু অ্যাডজাস্ট করে নে প্লিজ। ছায়া নীলার কথা আমলে নিল না। আমি কোনো অন্যায় করছি না, যে যেমনটা যোগ্য তাই ফিরিয়ে দিচ্ছি। আর কে কি ভাবলো আমি কেয়ার করি না।
ছায়া, তুই চিনিস না ভাইয়াকে। ভাই খারাপ না, তবে রাগ থেকে মানুষ অনেক কিছু করে ফেলে। অরণ্য ভাইয়া খুব রাগী, কিন্তু বোঝা যায় না, শান্ত থাকে। একমাত্র প্রাণ ভাইয়ার অভি ভাইয়ার সাথে কম রাগ দেখায়। কিন্তু কি দরকার ঝামেলা বাড়ানোর? শান্তিতে ক্লাস করে বাসায় চলে আসবো। আমি না তোর বান্ধবী? প্লিজ প্লিজ আমার কথাটা রাখ। ছায়া তার দৃষ্টি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে বলে, ঠিক আছে, মানলাম। এটা বলে মেয়েটা স্নিগ্ধ হাসে। নীলা ছায়ার হাসির দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত সুন্দর করে হাসে কেন? কারো নজর না লাগুক। মেয়েটার মুখ থেকে যাতে হাসি কখনো না সরে। নীলার সাথে ছায়ার ভর্তির সময় পরিচয় হয়। তখন ছায়ার মার সাথে ছিল। ছায়ার মা আর নীলার মা ভর্তির সময় একসাথে একটা ফ্ল্যাট ভাড়া করে দেয়। মেয়ে একা একা থাকলে তো চিন্তায় চিন্তা শেষ হয়ে যাবে, মেয়ের সাথে কেউ থাকলে চিন্তাটা একটু কমবে। ছায়া ফ্রেশ হয়ে খেয়ে নেয়। বাসায় রান্নার মহিলা আছে, দুপুর আর রাতের জন্য রান্না করে দিয়ে যায়, তাই রান্নার ঝামেলাটা নেই। খেয়ে একটু বিছানায় গা এলিয়ে দিতেই ফোন বেজে ওঠে। ছায়া মুখ বিকৃত করে। ফোনের দিকে তাকাতে দেখে মীরা বেগম ফোন করেছেন। ছায়ার মুখ হয়ে উঠল শক্ত কঠোর। ফোনটা রিসিভ না করেই অফ করে দিল ফোন। সে চোখ বন্ধ করে পড়ে রইল। চোখ বন্ধ করে পড়ে থাকতে হঠাৎ চোখ লেগে গেল। ঘুম ভাঙলো কারো কান্নার আওয়াজে। ছায়া লেগে যাওয়া চোখ কষ্ট করে খুলে দেখে বিকেল হয়ে গিয়েছে। কে কাঁদছে বোঝার চেষ্টা করলো। সে নীলা রুমের দিকে অগ্রসর হয়। গিয়ে দেখে নীলা কাঁদছে, ল্যাপটপে কিছু একটা দেখছে। ছায়া হন্তদন্ত হয়ে এগিয়ে যায়। নীলার পাশে বসে জিজ্ঞেস করে, কাঁদছিস কেন নীলা, কি হয়েছে? এবার নীলা টিস্যু পেপার দিয়ে বেশ শব্দ করে ঘষে ঘষে নাক সাফ করলো। মুখটা আরো বেশি দুঃখে দুঃখে করে বলল, ছায়া, তুই না ঘুমাচ্ছিলি তাই ডাকিনি। জানিস কি হয়েছে? ও, আমি না বলে জানবি কিভাবে? একটা মুভি দেখছিলাম, যে কষ্টের। এটা বলে আবার ন্যাকা কান্না শুরু করে। আবার বলে, নায়িকাটা না পানিতে ডুবে মারা যায়। নায়কের কি কষ্ট লাগবে রে, এর থেকে আমার লাগছে রে ছায়ু। ছায়া এসব শুনে ভেবাচাকা খায় আর নীলার দিকে টাসকি খেতে তাকিয়ে থাকে। তখনই ইন্টার পড়ুয়া বিজয় বাড়িওয়ালার ছেলে দরজা নক করে। ছায়া একবার নীলার দিকে তাকিয়ে দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। আপু, আম্মা পাঠিয়েছে বিরিয়ানি, আপনারা নতুন এসেছেন তাই আর কি। ছায়া সৌজন্য হেসে জবাব দেয়, এইসবের কি দরকার ছিল? আন্টি শুধু শুধু কষ্ট করলো। আমাদের দুপুরের খাবার খাওয়া হয়ে গিয়েছে। সেই মুহূর্তে নীলা এসে দেখে বিজয়কে প্লেট হাতে দাঁড়িয়ে আছে। নীলা বিরিয়ানির প্লেট দেখে চট করে প্লেটটা নিয়ে নিল। লোভনীয় কণ্ঠে বলল, ওয়াও, বিরিয়ানি! ভাইও, ভিতরে এসো। বিজয় মুচকি হেসে বলে, না আপু, তোমরা যেও, রিপা আপুর পরীক্ষা চলে তাই তোমাদের সাথে দেখা করতে আসিনি। রিপা আপু এসে সারাদিনই বসে থাকবে। ঠোঁট প্রশস্ত করে হাসে বিজয়, তারপর বিদায় জানিয়ে চলে যায়। হসপিটালের ৬ষ্ঠ ফ্লোরের আশেপাশে হাহাকার আপনজনদের। মানুষ বেঁচে থাকলে কেউ এত ভালোবাসে না যতটা মৃত্যুর পর দেখায়। কিন্তু এই ভালোবাসাটা বেঁচে থাকাকালীন দেখানো দরকার ছিল। হয়তো সেই মানুষটা নতুন করে বেঁচে থাকার মানে খুঁজে পেত। নার্স একটি স্ট্রেচারে করে একটি লাশ আনছে মর্গের দিকে। এক ভদ্র মহিলা হাও মাও করে কাঁদছে। ভদ্র মহিলাটির সাথে অল্প বয়সী এক রমণী পাথরের ন্যায় মৃত ছেলেটির দিকে তাকিয়ে আছে। অল্প সুখে কাতর তো গভীর সুখে পাথর, ঠিক তেমন। অরণ্য প্রাণের দিকে তাকে সাবলীল ভাবে বলল, ইটস সুইসাইড কেস। আজ আমাদের ক্লাস আছে পোস্টমর্টম কিভাবে করে তার উপর। প্রাণ মুখটা একটু ব্যথিত করে সায় জানালো, রোজে মানুষের মৃত্যু চোখের সামনে দেখতেই ভালো লাগে না। অসুস্থ মানুষদের সাথে থাকতে থাকতে তার মনটা অসুস্থ হয়ে যাচ্ছে। একটা ট্যুর দিতে পারলে ভালো লাগতো। এই ছায়া, একটু ৬ষ্ঠ ফ্লোরে যেতে পারবি? আমার সাথে একটু দরকার ছিল। মেঘা ছায়াকে উদ্দেশ্য করে বললে ছায়া সায় জানায়। ক্লাসে নিজের খাতার ব্যাগটা রেখে ছায়া মেঘার সাথে সেদিকে যায়। ছায়া 6th ফ্লোরে যেতেই চোখ যায় সে রমণীর দিকে। ইস কি বিষণ্ণতায় ছাপ মেটে চোখে মুখে। সে রমণীর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালে চোখে পড়ল সাদা কাপড়ে মোড়ানো এক যুবককে। ছায়ার বুকের ভেতর মোচড় দেয়। এগিয়ে যায় সেদিকে। ছায়াকে মর্গের দিকে যেতে দেখে মেঘা ছায়াকে ডাকলো, কিন্তু ছায়া প্রত্যুত্তর করলো না। ছায়া যেন তার অতীতে ফিরে পেল। কি হয়েছে ছেলেটির? ভদ্র মহিলাটি কান্নারত অবস্থায় ছায়ার দিকে তাকায়। ছায়ার গায়ে সাদা অ্যাপ্রন দেখে মহিলাটি বলা শুরু করে,
আমার একটা মাত্র পোলা মা, এই পোলাটাই সংসারের হাল ধরছিল, আমাগো শেষ সম্বল। কিন্তু পোলাটার আয় তেমন একটা হইতো না, কিন্তু জেদ ধরলো বিয়া করব। বিয়া করানির লেগে টেহা লাগবো, এত টেহা আইব কইতে? পোলার বাপে পোলাডারে জিংলা দিয়া বাড়াইছে, কইছে বিয়া করন যাইতো না এখন। পোলার আগে জিদ্দে গলায় দড়ি দিচ্ছে, হের পছন্দের মাইয়ার লাগি বিয়া হয়ে যেতেছে গা। এই মাইয়াডা, কিন্তু এই মাইয়াডা বিয়া না করে পলায় আয়া পড়ছে। আমার পোলাডা অকালে মইরা গেল গা, এখন আমাগোর কি হইব? আমার মরণ হইল না কেন এই দিন দেখার আগে? ভদ্র মহিলা কপাল চাপড়াতে লাগলো। মহিলার আহাজারিতে ছিল অনুতাপ আর সুখ। ছায়া যেন অরূপদাকে দেখতে পেল। সে এলোমেলো পায়ে গিয়ে ছেলেটির পায়ের কাছে বসলো। ছায়ার দৃষ্টি হলো ঝাপসা, চোখে বেধুরতার ছাপ। অরণ্য এদিকে আসতে গেলেই ছায়াকে দেখলো। অরণ্যের সূক্ষ্ম দৃষ্টি এড়ালো না ছায়ার অস্বাভাবিক আচরণ। অরণ্য ভাবলো ছেলেটির কোনো আত্মীয় নয় তো। অরণ্য নার্সকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারলো ছায়া মৃতের কেউ না। অরণ্য গভীর ভাবনায় ডুব দিল। সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে সব দেখে নিল। ছায়া এক ধ্যানে কি দেখছে? অস্ফুট স্বরে কিছু বলছে, ঠোঁটগুলো নড়ছে। বাতাসের ঝাপটায় গোলাপের পাপড়ি নেয়। মেঘা নিজেও বসলো না ছায়ার কি হয়েছে। ছায়াকে গিয়ে ধাক্কা দিতে ছায়া মেঘার দিকে আধো আধো চোখ খোলা রেখে তাকায়। আদ্র আখি ঝাপটা দিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, মেঘা তুই যা, আমার একটু কাজ আছে। এই বলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। মেঘাকে কিছু বলার সুযোগ দিল না। আকস্মাৎ এমন কি হলো ছায়ার এটা ভেবে অরণ্য নিজেও গেল পিছু। মেঘা যাচ্ছিল কিন্তু অরণ্য যেতে নিষেধ করে। ছায়া ছাদের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। মুখটি ভীষণ ম্লান হয়ে আছে। সে আজ তার অতীতের স্বরূপ দেখলো তার সামনে। ছায়ার যেন ঘুর লাগে, শুনতে পায়, কমল। ছায়া বিবর্ণ চোখে তাকায়। অরূপদা, জানো আমাকে কেউ বোঝে না তোমার মতন করে, গভীর মমতায় আদ্র করে না। কেন চলে গেলে? আমাকে কি সব বলা যেত না? ছায়া হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ল। কান্না আটকায় হাতে মুখ চেপে, হাত কামড়ে দাঁত দিয়ে। অরণ্য কাছে আসলো না। দূর থেকে দেখলো এক রুদ্র যামিনীর অশ্রু বাড়িতে প্লাবিত হওয়া। কি যেন বলছে, কারো কথা বলছে কি? সে ভাবলো মনে মনে, ইস, মেয়েটার কি খুব দুঃখ, খুব বেশি। মেয়েটার আচরণ স্বাভাবিক না। সে কি মেন্টাল ডিসঅর্ডারের শিকার, জীবনের কোনো গভীর ক্ষত থেকে? অরণ্য ধীর পায়ে এগুলো, কিন্তু ছায়ার ঘোর কাটল না। যেন কোনো মোহ মায়াতে আচ্ছন্ন সে। অরণ্য ছায়ার দিকে না তাকে অদূরে আকাশে ধূসর মেঘের দিকে তাকিয়ে বলল, যেন মাঘের কুয়াশার ধূসর ধূম্রজালে আবৃত রহস্যময়ী। কবে পাবো তার দেখা, কবে পাবো দেখা? কারো কণ্ঠধ্বনি শুনে ছায়ার হুঁশ আসে। ছায়ার চোখ দুটো হয় স্থির। পায়ে মৃদু ভর দিয়ে দেয়াল ধরে উঠে দাঁড়ায়। টাল মাটাল পায়ে ছাদের সিঁড়ির দিকে অগ্রসর হয়। অরণ্য চোখ প্রশস্ত করে ছায়ার পানে। মেয়েটা কি চলে যাচ্ছে? ছায়া করি, বুঝি তার নামের মতোই বহুরূপী। ছায়া থমকায়, কিন্তু পিছু ফিরে না। ছায়া, কি হয়েছিল তোর? মেঘার উদ্বিগ্নতা কিছুটা বুঝতে পারলো ছায়া, কিন্তু বিশ্লেষণ করলো না। তোর চোখ মুখ ফোলা ফোলা কেন ছায়া? আবার হাতে দাগ করেছিস? ইস, কি অবস্থা হয়েছে! নীলা ব্যাকুল হচ্ছে ছায়ার এই অবস্থায়। ছায়া নীরবতায় নীলা হতাশ হয়। মেয়েটা কি বোঝে না তার জন্য আমাদের চিন্তা হয়? কেন এত কষ্ট দেয় নিজেকে? সব ভুলে গেলে কি হয়? ক্লাসে স্যার আসলে ছায়া আর নীলা আর মেঘা ক্লাসে মনোযোগ দেয়। সবাই উঠে স্যারকে সালাম দেয়। তোমাদের নবীনদের জন্য নবীন বরণের আয়োজন করা হবে আর 1 সপ্তাহ পর। তাই যারা যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে নাম দিবে তারা লিস্ট নীলা ম্যাডামের কাছে জমা দিও। আর তোমাদের মধ্যে কে কে স্বেচ্ছাসেবী হতে ইচ্ছুক ক্লাস শেষে নাম দিয়ে যেও। এখন ক্লাসে মনোযোগ দাও। শান্ত ক্লাসরুম মুহূর্তে অশান্ত হয়ে ওঠে। সবাই হৈ হৈ করে ওঠে আনন্দে। নীলা আর মেঘা হাত দিয়ে তালি দেওয়া শুরু করলো খুশিতে। খুশিতে টকবক করে নীলা ছায়াকে ধাক্কা দিয়ে বলল, ছায়া, তুই কিসের নাম দিবি রে? আমি কিন্তু নাচে নাম দিব। তুই কিছু একটাতে নাম দে বনু। ছায়া নীলার দিকে বিরক্ত হয়ে তাকায়। এই মেয়েটা যে কত বকবক করে, বাচ্চাদের মতো আবদার করে বসে, নাও করতে পারে না। কি এক মহা জ্বালা! আমি কোনো কিছুতেই নাম দিব না নীলা, তুই আর মেঘা নাম দে, আমার আনিজি লাগে। মেঘা ঠোঁট উল্টে ছায়াকে এক হাতে জড়িয়ে বলে, ছায়া, তুই জয়েন না করলে আমরা কেউ জয়েন করব না। এবার তুই বুঝে নে, আমাদের কথা এবার ভাববি না।
ছায়ার যেন এবার চিন্তায় পড়ে গেল। কি একটা নাজেহাল অবস্থা, এখন আবার আরেকটা আসলো। উফ, ঠোঁট ফাঁক করে তপ্ত শ্বাস বের করে। কিন্তু যাই হোক, ওরা আছে বলেই সে কিছুটা স্বস্তি পায়। তার বিষদময় জীবনে খুশির খোরাক। ছায়া এবার ওদের দিকে গমগমে গলায় বলল, ঠিক আছে, গানে নাম দিতে পারি, তোদের জন্য শুধু নাম দিচ্ছি, মনে রাখবি। ছায়া চোখগুলো সরু করে ফেলল। নীলা আর মেঘা একসাথে হাই ফাইভ দেয় উৎফুল্লতার সাথে। ছায়ার রাজি হয়ে যাওয়ার কথা শুনে ক্লাস শেষ হয়ে গেলে ওরা করিডরে এসে দাঁড়ায়। ছায়া কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকায়, ফুল ফুটেছে। ছায়ার ইচ্ছে হলো একটু গাছটার নিচে বসে থাকতে। এই তোরা নাম দিয়ে আয়, সাথে আমারটাও দিস, আমি একটু ওইখানে যাচ্ছি। এটা বলে এসে হেঁটে হেঁটে সে গাছের নিচে বেঞ্চটায় গিয়ে বসে। কৃষ্ণচূড়া গাছটি যেন নীরবতায় সৌন্দর্য বিলাচ্ছে। গাছের সবুজ পাতার ফাঁক ফুকর দিয়ে লাল গালিচার ন্যায় যেন ফুলগুলো ওকে ঝুঁকি দিচ্ছে, রাঙিয়ে তুলছে প্রকৃতি। গাছের উঁচু ডালে শালিক পাখি বসে কিচিরমিচির স্বরে গান গাইছে। ছায়া যেন মনোযোগ দিয়ে কান পেতে সে গান শুনছে। করিডোরে দাঁড়িয়ে কেউ একজন সেই চিত্র মনে রাখিতে বন্দি করলো। চৈত্রের তপ্ত দুপুরে যেন প্রিয়তমা লালিমার আভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুলের সাথে সমতালে। প্রভাকরের তেজদীপ্ত অংশতে গা বেয়ে স্যাজ্জল নিঃসৃত হচ্ছে। সেই জলে চুলগুলো লিপটে কপালের সাথে অরণ্যের। সে কাঠ ফাটা রোদে তার গলা ফেটে চলচির, সেই সাথে চলচির তার এই অশান্ত মন। রাস্তার কিনারা ঘেঁষে দুইটা বিড়াল ছানা মিয়াও মিয়াও করে কাঁদছে। সে রাস্তার একটা দুইটা তিনটা করে করে গাড়ি সাই সাই করে চলাচল করছে। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। ছায়া মেডিকেল কলেজ থেকে বাড়ি যাওয়ার সময় বিড়াল ছানা দুটোর দিকে নজর যায়। ছায়ার খুব মায়া লাগে। নীলার হাত ধরে ছায়া বিড়াল ছানা দুটোর দিকে অগ্রসর হয়। আদরে হাত বুলায় বিড়াল দুটোর মাথায়। এবার বিড়াল দুটো ছোট ছোট চোখ মেলে তাকায় ছায়ার পানে। কিলবিল করে হেঁটে এসে ছায়ার পা ঘেঁষে দাঁড়িয়ে মেয় মেয় করতে থাকে। ছায়া আলতো হাসে। তোমাদের মা কোথায় বাবু? ইস, কি কিউট রে ছায়া, বিড়ালের ছানা দুইটা। এইভাবে একা পড়ে থাকলে তো বাচ্চা দুইটার কিছু একটা হয়ে যাবে। ছায়া নীলার কথায় মাথা নাড়ায়। হ্যাঁ, এইভাবে রাস্তায় পড়ে থাকলে যে কোনো সময় কুকুররা হামলা করতে পারে, আবার ছানা দুইটা গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্টও করতে পারে। কিভাবে কাছে বেড়াল দুইটা, মনে হয় খিদে পেয়েছে। তুই দাঁড়া এখানে, আমি রাস্তার ওই পাশের চায়ের দোকান থেকে দুইটা কাপ দুধ কিনে আনছি। নীলা ছায়ার কথায় সম্মতি জানায়। ছায়া রাস্তা পার হতে গেলেই দেখে একটার পর একটা গাড়ি আসছে যাচ্ছে, থামার নাম নেই। রাস্তা খালি হচ্ছে না। ছায়ার চোখে মুখে বিরক্তির প্রজাপতিটা এসে ভর করলো। অরণ্য আদর থেকে ছায়ার এসব দেখে ঠোঁট চেপে হাসে। তারপর এগিয়ে আসে, হাতে রোদ চশমাটা ঘোরাতে ঘোরাতে। ছায়া করি আসুন আমার সাথে, আমি পার করিয়ে দিচ্ছি। ছায়া অরণ্যকে দেখেও দেখলো না। আপনি কি কানে শুনতে পান না? যতদিন দেখলাম আপনি প্রশ্নের উত্তর দেন না, তাই মনে হচ্ছে আমার কথা আপনার কানেই পৌঁছাতে পারছে না। সো স্যাড। অরণ্য এটা বলে মুখটা একেবারে বাচ্চাদের মতো করে ফেলে। তারপর ছায়ার দিকে তাকিয়ে একটা কিউট স্মাইল দেয়। ছায়া এবার বিরক্ত ভরা চাহনি নিক্ষেপ করে অরণ্যর দিকে। সেই মেডিকেলের প্রথম দিন থেকে দেখে আসছি আপনাকে। কি চাইছেন বলুন তো? যান এখান থেকে, আমি নিজে পার হতে পারবো। চাওয়ার হিসাবটা তোলা থাক মিস, সময় হলে আমি নিজেই চেয়ে নিব। আর রাস্তা পার হতে পারলে এতক্ষণে পার হয়ে যেতেন। এইভাবে কাবাডি খেলতেন না গাড়িদের সাথে। অরণ্য কথা না বাড়িয়ে ছায়ার হাত ধরে গাড়িদের হাতের ইশারা দিয়ে থামিয়ে মুহূর্তেই রাস্তা পার হয়ে যায়। ছায়া হাত ছাড়াতে চাইলেও পারল না। আরে ছায়া করি, আপনি মাঝ রাস্তায় কি মারতে চাইছেন আমাকে? নিজেও মরবেন, আমাকেও মারবেন দেখছি। বি এ গুড গার্ল। আমার হাত ছাড়ুন। যখন তখন আমার হাত ধরেন কোন সাহসে? ভুলেও আমাকে ছোবেন না। আরে ছুঁয়েছি কোথায়? আমি ছুলে কি আর রাস্তায় অক্ষত থাকতে পারতেন? ছায়ার চোখ বড় বড় হয়ে যায়। ছায়া তৎক্ষণাৎ হাত টান দিয়ে ছাড়ে এক হাতে উন্নার কোনা ধরে মুচড়াচ্ছে আর অরণ্যের দিকে রাগে কটমট করছে। এইভাবে অচেনা কাউকে এরকম করে বলতে বুক কাঁপে না ছেলেটার? ছায়া অরণ্যকে একদমই নজর আন্দাজ করে চায়ের দোকানে চলে গেল। অরণ্য ঠোঁট কামড়ে হাসে। মেয়েটার সাথে লাগতে ভালো লাগছে। এরকম প্রতিদিন প্রতিদিন লাগলে কেমন হয়? ছায়া চায়ের দোকানে গিয়ে 2 কাপ দুধ চা কিনে আনে। তারপর আবার তার রাস্তা পার হতে হবে। এইবার ছায়া রাস্তা পার হতে যায়, কিন্তু 2 হাতে 2 কাপ দুধ।
চেষ্টা করেও পারছে না পার হতে। নীলাকে ডাকলেও শুনতে পারে না। গাড়ির আওয়াজ আর মানুষের কোলাহলের জন্য ছায়া দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাবতে লাগলো কি করবে। অরণ্য ছায়াকে এইভাবে অবলা নারীর ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে সে পাশে দাঁড়ায়। তারপর ছায়ার ওড়নার এক সাইড ধরে সামনের দিকে টেনে নিয়ে যায়। ছায়া ভরকে যায় অরণ্যের ওড়না ধরা দেখে। আপনি আমার ওড়না ধরলেন কেন? ছাড়ুন বলছি, আমি কিন্তু আশেপাশের মানুষ ডাকবো। কুল মিস কুল, আপনার হাত ধরলেও সমস্যা, ওড়না ধরলেও সমস্যা। রাস্তাটা পার করব কিভাবে শুনি? উপকারীর দাম নেই, বুঝলেন ছায়া করি? কই আপনি আমাকে ধন্যবাদ দিতে দিতে গলা শুকিয়ে ফেলবেন, তা না করে আপনি আমাকে হুমকি দিচ্ছেন। ছায়ার মুখটা বেলুনের মতো চুপসে যায়। আসলে এই ছেলেটা তাকে 2 বার সাহায্য করেছে। প্রথম দিন পড়ে যাওয়ার থেকে এখন আবার রাস্তা পার করে দিচ্ছে। ছায়া এবার বাধ্য মেয়ের মতো অরণ্যের সাথে গেল কোনো কথা না বলে। ছায়াকে 2 কাপ দুধ বিড়ালের সামনে রাখলেই বিড়াল দুটো এগিয়ে এসে জিব্বা বের করে চেটে চেটে দুধ খাচ্ছে তৃপ্তি সহকারে। কে জানে কতদিন ধরে ক্ষুধার্ত আছে। ছায়ার মুখে হাসির রেখা ফুটে ওঠে ছানা দুটোকে খাওয়াতে পেরে। এবার বাচ্চা দুটোর একটা ব্যবস্থা করতে পারলেই হয়। অরণ্য এই প্রথম ছায়াকে হাসতে দেখলো। তার গায়ে যেন একটা শীতল বাতাস বয়ে গেল। আচ্ছা, এই পবন কি মধুমাসের প্রেমের পবন? মেয়েটার হাসিটা কি ভীষণ সুন্দর, কোমল পল্লবের ন্যায়, কিন্তু সব সময় মুখটা বাংলার পাঁচের মতো করে রাখে। অরণ্য এবার নীলার কাছে গিয়ে বলে, তোমাদের বিড়াল দুটোকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি অলরেডি অনলাইনে বিড়ালদের গ্রুপে ছবি পোস্ট করে দিয়েছি, অনেকেই নিতে চাচ্ছে। বিকাল নাগাদ তারা তাদের নতুন বাড়ি পেয়ে যাবে। তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। নীলা অরণ্যের দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকায়, মুচকি হাসি দিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। ছায়া যেন কিছুটা নিশ্চিন্ত হয়। সেইবার অরণ্যের দিকে তাকায় আর চোখে। ছেলেটা বেশ লম্বা, গালে খোঁচা খোঁচা দাড়ি, কালো জিন্স আর ধূসর কালারের শার্ট, হাতে সাদা অ্যাপ্রন ভাঁজ করা, অন্য হাতে স্টেটোস্কোপ। আমাকে আপনার আর চোখে দেখতে হবে না ছায়া করি, আমাকে সামনাসামনি দেখতে পাবেন। ছায়া কিছুটা অপ্রস্তুত হয়, চোখের তারা হয় চঞ্চল। সে নীলাকে তারা দেয় জলদি পা বাড়ানোর জন্য। কি মামা, কি দেখতেছি এইসব? তলে তলে কি চলে? অভিক অরণ্যকে দেখে হাসতে হাসতে রসিকতা করে বলে, হ মামা, অরণ্যকে আজকাল ফার্স্ট ইয়ারের মেয়ের আশপাশে দেখা যাচ্ছে, ব্যাপার কি? শান্তের সাথে প্রাণ তাল মিলাই। হ, ঠিক কইছস তোরা। হেতি তলে তলে টেম্পু চালায়, আমরা কইলেই দোষ। এইবার তাহলে অরণ্যের মনেও বসন্তের প্রেমের আবির লাগলো। স্নেহা নিজের ঐতিহাসিক চশমাটা চোখের নিচের দিকে নামিয়ে নাকের ডগায় রেখে অরণ্যের দিকে 2 চোখ দিয়ে জহুরির ন্যায় তাকায়। আমার মনে হচ্ছে তুই প্রেমে পড়েছিস ভাই। আমার আর শান্তের প্রেম কাহিনী নিয়ে তোরা আমাকে অনেক লেকফুল করেছিস। একমাত্র মিঙ্গেল আমরা ছিলাম এই গ্যাংটাতে, তাই এইবার তোর পালা, কি বলিস? এটা বলে শান্ত আর স্নেহা হাততালি দেয় একসাথে। অভিক, প্রাণ, আনফালরা হই হই করে ওঠে। অরণ্য ওদের কথা শুনে মাথা চুলকায়। যেখানে এসব শুনলে সে রেগে যেত, আজ তার মনে খুশির পবন বইছে। সে কি তবে প্রেমে টেমে পড়ে গেল? আশ্চর্য। দিন লুকোয় রাতের অন্তরালের আধারে, রাত ফুরোয় প্রভাকরের দর্পে ভরা অংশুর আগমনে, কিন্তু রয়ে যায় মনে চাপা নীরব যাতনা। ছায়া নবীন বরণে গান গাওয়ার নাম দিলেও মন থেকে রাজি হয়নি। তার ইচ্ছে করছে না এখন আর। নীলা আর মেঘার মন রক্ষার্থে দিয়েছিল, এইবার বইয়ের ভাজে মুখ গুজে ছাড়া আর কি করবে। ছায়া পড়ার টেবিল ছেড়ে উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। তার গায়ের নীল রঙা সালোয়ার কামিজ আর শুভ্র রঙের ওড়না সকালের সতেজ বাতাসে উঠছে। গায়ে হালকা শীত শীত লাগছে কেমন জানি। গায়ে হাত ঘষে শীত কমানোর চেষ্টা করলো। নীলা বেঘরে ঘুমাচ্ছে। এত সকালে ওঠা তার কাম্য না। ছায়া একবার ব্যালকনির বাইরে চোখ বোলায়। বাইরে খালি বিল্ডিং আর বিল্ডিং, অল্প স্বল্প গাছগাছালিও আছে। ছায়াদের বাড়ির পাশে শিউলি গাছটার নিচে যেতে ইচ্ছে করলো হঠাৎ করে। ছায়া মাথায় ওড়না দিয়ে নিচে নেমে যায়। ছায়া বাড়ির গেট পেরিয়ে বের হতেই নজর যায় একটা কালো রঙের গাড়ির দিকে, সেই শিউলি ফুলের গাছের নিচে। ছায়ার মনে একটু সন্দেহ তৈরি হলো, গাড়িটা কার হতে পারে? এই বাসার কারো হলে গ্যারেজে থাকার কথা, তবে অন্য কারো গাড়ি তাদের বাসার সামনে কি করে?
ছায়া একবার পেছনে ঘুরে দারোয়ান মামাকে দেখে নিল। দারোয়ান মামা হালকা তন্দ্রায় আচ্ছন্ন। ছায়া ভাবল না আর কিছু। সে দুলতে দুলতে গেল নরম ধূসর বাকল বিশিষ্ট শিউলি গাছটির নিচে। শিউলি গাছকে বলা হয় ট্রি অফ সরো, অর্থাৎ বিষণ্ণ গাছ। রাতের বেলা লাল বৃন্তের উপরে সাদা পাপড়ির ন্যায় ফুল ফুটে। সূর্যি মামার আগমনে ছড়ে যায় মাটিতে। সাদা গালিচার ন্যায় মাটিতে বিছানো থাকে শুভ্র ফুলগুলো। শিউলি ফুল শরৎ আর হেমন্তকালে ফুটলেও কোনো কোনো গাছে সারা বছরই ফুটে। ছায়া গিয়ে শিউলি ফুলের গাছের নিচে দাঁড়ালো। নিচে পড়ে থাকা কিছু ফুল টোকাতে লাগলো। এক মুঠো ফুল নাকের কাছে নিয়ে গিয়ে গন্ধ শুকলো ফুসফুস ভরে। কি মিষ্টি গন্ধ! মনটা কেমন যেন ভালো হয়ে গেল। কয়েকটা ফুল কানের কাছে গুজে নিল। কিছুক্ষণ গাছের নিচে বসে থাকলো। নেই কোনো যানজট, মানুষের আনাগোনা। তখনই কানে এলো শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা। শেফালি পুলকে ঝরে পড়ে মুখ খোপাতে চিবুকে আবেশ উতলা। ছায়া চমকে ওঠে, তড়িৎ ব্যাগে পেছনে ফিরে। সে গাড়ির উইন্ডো খোলা। উইন্ডো দিয়ে মাথা বের করে আছে এক যুবক, অরণ্য চৌধুরী। গায়ে রাতের পোশাক, একটা টি শার্ট আর ট্রাউজার। ছায়া চোখ মুখ কুচকে ফেলে। এই ছেলে এখানে কি করে? তখনই আবার কানে আসে চপল বিদ্যুৎ হেরিসে চপলার ঝিলিখানে কণ্ঠের মণিহার। নীল আঁচল হতে তৃষিত ধরার পথে ছুঁড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি শেফালিকা। ছায়ার হাতের ফুলগুলো পড়ে যায়। মনে তৈরি হয় শঙ্কা। অরণ্য হাসে, সে হাসি যে প্রাণ খোলা হাসি। আপনি আসতে পারি না? কোন বিশেষ কারণ? আপনি ছায়া করি। ছায়া দ্রুত ব্যাগে বাসার দিকে পা বাড়ায়। অরণ্য ছায়ার যাওয়ার পানে চেয়ে রয়। ছায়া করি, আপনার জন্য আমার মনে তৈরি হওয়া এই অনুভূতির কি নাম দেওয়া যায় বলুন তো? শুধুই কি ভালো লাগা, অর ইজ ইট লাভ? ছায়া ফ্ল্যাটের দরজা খুব জোরে লাগায়। সে আওয়াজে নীলার ঘুম ভেঙে যায়। নীলা চোখ কসলাতে কসলাতে ছুটে আসে। নীলার জামা কাপড় এলোমেলো। কি হয়েছে ছায়া? এত সকালে কোথায় গিয়েছিলি আর এত জোরে আওয়াজ হলো? কিছু কি হয়েছে? ছায়া চুপ করে থাকে, কিছু বলে না। কতক্ষণ চুপ থেকে উত্তর দেয়, কিছু হয়নি। নীলাকে পাশ কাটিয়ে চলে যায়। নীলা অবাক নয়নে চেয়ে রয়। সকাল 11টা। ছায়া, নীলা আর মেঘা ক্যান্টিনে বসে আছে। আলোচনার মুখ্য বিষয় হচ্ছে তাদের পারফরম্যান্স। ওদের প্র্যাকটিস আছে আজ। নীলা মেঘা নাচ দিবে, তাই তাদের আজ বিকাল 5টা অবধি থাকতে হবে। ছায়া গান দিবে, তাই ছায়া রিহার্সাল 4টার দিকে শেষ হয়ে যাবে। কি খবর ভাবি? থুকু ছায়া। ছায়া এবার কিছুটা অবাক হয়ে স্নেহার দিকে তাকায়। সে কি আজকাল ভুল ভাল শুনছে? আজব নীলা আর মেঘা ছায়াকে কোনো দিয়ে খোঁচা দেয়। স্নেহা আবারও বন্ধু সুলভ হেসে এসে ছায়াকে জিজ্ঞেস করে, শুনেছি তুমি অংশগ্রহণ করছো নবীন বরণে? ছায়া মাথা দুলায়। হ্যাঁ আপু। গানে নাম দিয়েছো? তখনই নীলা আর মেঘা দাঁতগুলো বের করে স্নেহার দিকে চেয়ে গড়গড় করে বলতে থাকে, আরে স্নেহা আপু, আর বললেন না, এই মেয়ের নাম দিতে চাই না, আমরা জোর করে দিয়েছি। স্নেহা আমায় হাসে। খুব ভালো করেছো। যে কোনো দরকার হলে আমাকে বলো কেমন? আমাকে তোমার বড় বোনের মতো দেখবে, ঠিক আছে? গোল গোল চেহারায় শুভ্র স্নেহা তাদের ভরসা দেয়। ছায়া সৌজন্য প্রকাশ করে স্নেহার প্রতি। নীলা আর মেঘা বলে, জি আপু, অবশ্যই। স্নেহা ঘাড় ঘুরিয়ে একবার গাছের আড়ালে দাঁড়ানো অরণ্যকে দেখে নেয়। অরণ্য মুচকে হাসে। একটা হল রুমে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা রিহার্সাল করাচ্ছে। ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা প্র্যাকটিস করছে। ছায়া নিজেও প্র্যাকটিস করছে গানের, যদিও তার একদম ইচ্ছে নেই। ছায়া নিজের রিহার্সাল পুরো না করেই বাড়ির দিকে রওনা হয়। ছায়া মেইন গেট পেরিয়ে সড়কের দিকে আসতে কেউ পিছু ডাকে। ছায়া করি। ছায়া বুঝতে পারে কে ডাকছে, কিন্তু জবাব দেয় না। ছায়ার বিরক্ত লাগছে এসব। সে তো মায়া জড়াতে চায় না। কেন ছেলেটি তাকে পিছু ডাকে বারবার? সে আর কাউকে বিশ্বাস করতে পারবে না। খুব শিক্ষা হয়েছে তার ভালো মানুষই করতে গিয়ে। জীবনে ঠকে গেল ভীষণ ভাবে। জিন্স আর নীল রঙা টি শার্ট জড়ানো অরণ্য একবার ছায়াকে ভালোভাবে দেখে নেয়। একটা হলুদ রঙা কুর্তি পরা, চুলগুলো খোলা, ওনার সাইড করে রাখা, মাথার চুলগুলো উঠছে হালকা বাতাসে। অরণ্যের চোখে ঘুর লাগে। মেয়েটা এত নর্মালের মাঝেও খুবই স্পেশাল। অরণ্য হেঁটে গিয়ে ছায়ার পাশে দাঁড়ায়। চলুন।
আমি পৌঁছে দিচ্ছি। আমি বলেছি আপনাকে পৌঁছে দিতে। সব কি মুখ দিয়ে বলতে হয়? মুখে বলা কিছু শব্দই কি সব? হৃদয়ের ভাষা কয়জন পড়তে পারে? একবার সুযোগ দেওয়া যায় না? ছায়া কিয়ৎক্ষণ নীরব থেকে ঝাঝালো কণ্ঠে বলে, আপনাকে যাতে আর আমি আমার পাশে না দেখি। ছায়া চলে যেতে নিলে অরণ্য আবার পিছু ডাকে। চলে যাচ্ছেন? থাকার কথা ছিল কি? আপনি চাইলেই হয়। আমি চাই না। অরণ্য দাঁড়িয়ে থাকে নির্বাক হয়ে। ছায়া ব্যাগটা খামচে ধরে এগিয়ে যায় সামনের দিকে। তার থামলে চলবে না, এখনো অনেক পথ বাকি। তাকে জীবন যুদ্ধে জয়ী হতে হবে। সবাইকে দেখিয়ে দিতে হবে যে প্রাণ এসে নীরবে দাঁড়ায় অরণ্যের পাশে। ভালোবাসিস? জানি না। আসলে? মন পুড়ে এতটুকু জানি, এই মেয়েটার বিষণ্ণতা আমাকে পোড়ায়। মেয়েটার হাসি মুখ দেখলে আমার হৃদয়ে প্রেমের পবন বয়ে যায়। আমি তার হাসি মুখ দেখতে চাই। বেটা, তোর পিছনে পড়ে থাকা মেয়েরা জানলে নির্ঘাত হার্ট ফেল করবে যে তুই প্রেমে পড়েছিস, তাও খুব বাজে ভাবে। অনন্য দীর্ঘশ্বাস ফেলে। আদৌ মেয়েটার মন গলাতে সে পারবে তো? প্রাণটাকে সাহস দেয়। প্রেমে পড়লে মানুষ ভীত হয়ে যায় শুনেছি। যা বেটা, আমি যথেষ্ট সাহসী। আচ্ছা তাই? তাহলে এগোতে ভয় পাচ্ছিস কেন? তুই বুঝবি না, তার সম্পর্কে আমি কিছুই জানতে পারিনি। শুধু এতটুকু জেনেছি কেউ ছিল তার জীবনে। এখন তো নেই, তবে সমস্যা কোথায়? ছায়া করি নিজেই। মেয়েটা পাথরের ন্যায়। তুই না হয় পাথরের বুকে ফুল ফোটাবি, ভালোবাসা দিয়ে সবই সম্ভব। আমিও এটাই ভাবছি। যাকে একবার ভালো লেগেছে তাকে আমি ছাড়ছি না, দুনিয়া উলট পালট হয়ে গেলেও না। প্রাণ অরণ্যের কাজ চাপড়ে বলে, এই না হলে অরণ্য চৌধুরী, বাঘের বাচ্চা। অরণ্য হাসে ঠোঁট এলিয়ে। এমন একটা বন্ধু পেয়ে সে আসলে ধন্য। মাঝে মাঝে সৃষ্টিকর্তাকে হাজারো শুকরিয়া জানায় এমন একটা বন্ধু উপহার দেওয়ার জন্য। ভালো বন্ধু জীবনের একটা আশীর্বাদ। ঠিক তেমনই খারাপ একটা বন্ধু জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। আমাদের জীবনে বন্ধু নির্বাচনে খুব সতর্ক হওয়া উচিত। তারা আমাদের জীবনে প্রভাব ফেলে। বাহারি রঙের ফুল দ্বারা পুরো মেডিকেল ক্যাম্পাস সাজানো হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত পুরো ক্যাম্পাস। প্রবীণরা বরণ করে নিচ্ছে নবীনদের ফুল দিয়ে। তাদের কণ্ঠে জয় যাত্রার গান উল্লাসিত আজ প্রতিটা প্রাণ। সবাই আজ নিজেকে সাজিয়েছে মনের সব মাধুরী দিয়ে, লাল আর সোনালি রং দিয়ে। সব ছেলেরা লাল আর সোনালি কালারের পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা সোনালি পাড়ের লাল শাড়ি। আরে ভাই, তোকে কি সেই লাগছে রে? আমি মেয়ে হলে এখনই তোকে উঠে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। প্রাণের চোখ দুটো চকচক করছে উৎফুল্লতায়। অরণ্য চোখ মুখ কুচকে ফেলে প্রাণের কথায়। ছ্যা, আমাকে কি গে পেয়েছিস? দূরে সর, একদম ঘেসবি না কাছে। অভিক, শান্ত, আনফাল আর স্নেহা শব্দ করে হেসে ফেলে। অভিক হাসতে হাসতে আনফালের গায়ের উপর পড়ে যায়। শান্ত আর স্নেহার হাসতে হাসতে চোখের কোনায় পানি চলে আসে। অভিক উচ্চ স্বরে হাসতে হাসতে বলে, বেটা, প্রথম থেকে সন্দেহ ছিল তোর ওপর, খালি ঘেঁষাঘেঁষি করতে অরণ্যের সাথে, কেন আজ তা নিশ্চিত হলাম। আরেক দফা হাসি রোল পড়ে গেল বন্ধুদের মধ্যে। প্রাণ মুখ ফুলালো, নাকের পাটাতনে ফুলে ফেপে উঠল। প্রাণ নিজের পাঞ্জাবির কলারটা হাত দিয়ে ঠিক করার ভাব নিয়ে অপর হাত দিয়ে কপালের চুলগুলো আওড়ালো। এই নিষ্পাপ বাচ্চাটাকে একা পেয়ে তোরা এইভাবে অত্যাচার করছিস? আনফাল এবার মুখ খুলে, তোর মতো বইরা দামরা বেটা যদি বাচ্চা দাবি করে নিজেরে, তবে বাচ্চাদের অবমাননা হইব। ঠিক সময় বিয়া করলে তুই 2-4টার বাচ্চার বাপ হইতে। শান্ত এবার মুখটাকে একটু লাজুক করে বলল, প্রাণ, কি বাচ্চা পয়দা করব? আমার নিজেরই এখন বিয়া শাদী কইরা বাপ হইয়া যাইতে মন চাইতেছে। কি বলো বেবি? স্নেহার দিকে তাকে একটা চোখ টিপ দিয়ে বলে। স্নেহা নিজের শরীর আঁচলটা হাতে নিয়ে তা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে গা দুলিয়ে বলে, আহা বেবি, কি যে বলো না। যাও, ইস, আমার লজ্জা করে না বুঝি। আসো, আমরা আজই বিয়ে করে ফেলি। আমি তো এক পায়ে খাড়া। শান্ত আঙ্গুলে কিস করে তা হচ্ছে স্নেহার দিকে নিক্ষেপ করে। স্নেহা সে উড়ন্ত চুমু এগিয়ে এসে চট করে হাত দিয়ে ধরে তা নিজের গালে দেয়। প্রাণ, অভিক, অরণ্য আর আনফাল হা করে তাকিয়ে থাকে। ওদের এসব নাটকে সবাই অতিষ্ঠ প্রায়। যখন তখন প্রেম শুরু করে দেয়। তোরা এসব নাটক দূরে গিয়ে করবি, একদম আমার সামনে গিয়ে করবি না, বুঝেছিস? আমাকেও জলে বাপ। প্রাণ মুখটা একদম কাদু কাদু করে ফেলে। অরণ্য এসব দেখে গা দুলিয়ে হাসে।
সেই সাথে তার কপালে পড়ে থাকা চুলগুলো নড়ে ওঠে। প্রাণ চোখ দুটো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে অভিজ্ঞের শাসায়। তলে তলে মামু, তুমিও টেম্পু চালাও অরণ্যের মতো? কি মনে করেছো আমরা জানি না কিছু? চিপাই চাপাই খাড়ায় যে মেঘারের লাইন মারো, তা কি মাইক বাজায় কইতে হইব? অভিক চিতাবাঘের বেগে এসে প্রাণের মুখ চেপে ধরে একটা শুকনো হাসি দেয়। হে হে হে, কি যে বলিস না, যা দুষ্টু। সবাই সমস্বরে বলা শুরু করে কথা সত্য। তাহলে আমরা দুইটা কাপল পাচ্ছি। সবার মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বন্ধুত্ব তো এমনই, একে অপরের সুখে হাসে, আবার একে অপরের দুঃখে কাঁদে। আবার একজন আরেকজনকে পছানোর একটা সুযোগও মিস করে না। আবার বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়তেও দুইবার ভাবে না। শান্ত অরণ্যকে একটা ধাক্কা দিয়ে বলে, ওই দেখ ভাই, ভাবি আছে। অরণ্য ঘাড় ঘুরে সেদিকে তাকায়। মুহূর্তেই তার শরীরে বসন্তের বাতাসের ঝটকা লাগে। বুকে উঠে অবাধ্য অনুভূতিদের উথাল পাতাল ঢেউ। সুনামি আসলো এই বুঝি, তার বুঝি আর রক্ষে নেই। আশেপাশের কোন শব্দই কর্ণকুহরে প্রবেশ করলো না। সবকিছু থেমে গেল কিছু মুহূর্তের জন্য। বাতাসের গতি বাড়লো, বুকে চাপ অনুভব করলো। চোখ দুটো খালি চেয়ে রইল সেই লাল রঙা এক মানবের দিকে। সে এগিয়ে যায় ধীর পায়ে, আর যেন তার সমস্ত কায়া কাঁপছে। আমার জীবনের জরাজীর্ণতার বিদায় গাথা রচনার রমণীকে জানাই স্বাগতম, যার পদচারণে অশোকের বন হলো চঞ্চল, বন কিশলায় নেচে উঠল, উতলা হলো এই অতৃপ্ত মন, হৃদয় হলো অনুভূতির সমুদ্রে উত্তাল, তাকে আমার প্রণয় রাজ্যে সুস্বাগতম। অরণ্য পকেট হাতড়ে বের করলো একটা টকটকে লাল গোলাপ। একবার চোখ বুলিয়ে দেখে নিল আশেপাশের সবাইকে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে অরণ্য আর সেই লাল রঙা মানবের দিকে। ক্যাম্পাস জুড়ে টানটান উত্তেজনা। অরণ্য একবার চাইলো প্রাণীর দিকে। প্রাণ হাত বাড়িয়ে বেস্ট অফ লাক জানালো। অভিক হাত মুষ্টিবদ্ধ করে ব্র্যাভো জানালো। শান্ত আর আনফাল সিটি বাজানো শুরু করলো। অরণ্য এবার চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে আবার তাকালো ছায়ার পানে। লাল শাড়ি, সোনালি পাড়, চোখে কাজল দেয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলে গাজরা দেয়া, চুলগুলো খোলা যা বাতাসের দরুন উঠছে। কয়েকটা চুল মুখের উপর বাড়ি খাচ্ছে। হাতের চুরির রিন রিন শব্দ তার কানের ঝংকার তুলছে। চৈত্র মাসের মন পাগল করা হাওয়ায় কাপা এই কুন্তল আমার হৃদয় দোলা দিচ্ছে ছায়া করি। কি করা যায় বলুন তো? প্রলয় দাহের রৌদ্র তাপে আমি আজ জ্বলে পড়ে নিঃশেষ। এই তৃষিত মনে শ্রাবণ হয়ে আসুন প্রেম বাড়িতে মোড়ে সিক্ত করতে। এই পাগল প্রেমিকের আকুল আবেদন আপনি গ্রহণ করুন ছায়া করি। ছায়া নিজের শরীর আঁচল চেপে নীলা আর মেঘার দিকে তাকালো। নীলা আর মেঘা চোখ দিয়ে আশ্বস্ত করলো। ছায়ার বুকের ভেতর কাঁপন ধরলো। ছায়া ঘামলো দর দর করে। এমন প্রেমিককে ফিরিয়ে দিতে হলে যথেষ্ট সাহসী আর কঠিন হৃদয়ের হতে হয়। সে কতটুকু হতে পেরেছে কে জানে। সে কি পারবে কোনো একটা সম্পর্কে জড়াতে? তার আত্মা মন কলঙ্কে জর্জরিত। তার বেশ বাষ্পে সবার জীবন যে ধ্বংস হয়ে যাবে অরবদার মতো। সে কি পারে কারো জীবন নষ্ট করতে? আর কোন মুখে বা বাবা মাকে আবারও আরেকটা ছেলের বিষয়ে বলবে? তার মুখ কাঁপবে না? সে কোন অকল পাথরে পড়লো। ছায়া একবার জিভ দিয়ে ঠোঁট ভিজে নিল। শাড়ির আঁচল দিয়ে গলদেশার মুখের ঘামগুলো মুছে নিল অতি সন্তর্পণে। চোখ বন্ধ করে অরূপদার মুখটা মনে করে নিল। তাকে নরম হলে চলবে না, তাকে কঠোর হতে হবে। যতটুকু কঠোর হলে কেউ তার কাছে আসবে না। সে নিশ্চিন্তে বাকি জীবন একা পার করতে পারবে। ছায়া চোখ খুলে দেখে নিল অরণ্যকে। একটা লাল পাঞ্জাবি পরা সুদর্শন যুবক, হাতে ব্র্যান্ডের ওয়াচ, চুলগুলো কপালে পড়ে আছে, চোখে কি গভীর আকুলতা। ছায়া হাত বাড়িয়ে ফুলটা নিল। অরণ্যের প্রাণে যেন প্রাণ আসলো। মুখে ফুটলো এক চিলতে হাসি। ছায়া সেদিকে একবার নজর দিয়ে ফুলটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেললো হাত দিয়ে পিষে। আপনাকে বলেছিলাম না দূরে দূরে থাকতে। কোন সাহসে এইসব ফুল দিয়ে মেলো ড্রামা করছেন আমার সামনে? অরণ্যের মুখে নেমে আসলো অন্ধকার। সে এগিয়ে সে ছায়ার হাত ধরতে গেলে ছায়া সজোরে অরণ্যের গালে থাপ্পড় মারে। সবাই স্তব্ধ নয়নে তাকিয়ে থাকলো। কারো মুখের রানে উৎসবে মুখরিত পরিবেশ মুহূর্তে যেন কালপুরিতে পরিণত হলো। খালি দেখতে একটু সুন্দর সব মেয়েরা পেছন পেছন ঘোরে বলে কি ভেবেছেন আমি তাদের মতো? হ্যাঁ, আপনার নাটকে আমার মন ভুলে যাবে? ভুল ভাবছেন আমাকে অরণ্য চৌধুরী। আমি এত সহজে ভোলার পাত্রী নই। ভবিষ্যতে আর কোনোদিন আমার সামনে দাঁড়াবার আগে এই কথা মনে করবেন। প্রেম ভালোবাসা আমার জন্য নয়,
এইসব দম বন্ধ করা অনুভূতির যন্ত্রণা যে আমার চাই না। শুনতে পাচ্ছেন? ধুকে ধুকে কে মরতে চায়? অরণ্য থমকালো, তার মন যেন দুমড়ে মুচড়ে গেল। পাগল পাড়া অনুভূতির সাথে যুক্ত হলো প্রত্যাখ্যানের যন্ত্রণা। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো, ছায়া করি। ছায়া অরণ্যের করুণ দৃষ্টি উপেক্ষা করে অরণ্যকে পাশ কাটিয়ে চলে গেল। পেছনে পড়ে রইল এক ব্যর্থ প্রেমিক। ছায়া লুকিয়ে নীরবে কাঁদে। আমি কলঙ্কিত অরণ্য চৌধুরী, আমাকে কেন ভালোবাসলেন? ভালোবাসারা যে আজ ভালো নেই, অনুভূতিরা নিরীহ মিছিলে নেমেছে, সব লণ্ডভণ্ড করে দেবে যে। একদিন ঠিক আমাকে ভুলে যাবেন, যেমন করে জ্যোৎস্নারা হারিয়ে যায় সূর্যের উত্তপ্ত কিরণে। একদিন আমিও হারিয়ে যাব, সময়ের অপেক্ষা মাত্র। অনেক কাজ যে বাকি, আমাদের একসাথে পথ চলা হলো না আর। দেখে নিন, আপনার জীবনে আবারও বসন্ত আসবে, ফুলে ফুলে ভরে উঠবে। আমি তো মাত্র রিক্ততায় ভরা মাঘ মাস। সুখ রাতের তারার ঝলকানির মতো জীবনে উকি দেয় এবং ভোরের পরে অন্য রাতের জন্য অপেক্ষা করে। আমি দিনের কষ্টগুলি তারার মতো অস্পষ্ট সুখের জন্য অপেক্ষা করে ব্যয় করি। সূর্যের আলো নিয়ে মুখে হাসি নিয়ে খেলি। ম্যাগ এসে হঠাৎ করে মনে করিয়ে দেয় যে মেয়ে তুমি ভালো নেই। কানে কানে চুপি চুপি বলে, শোনো মেয়ে, তোমাকে যে সূর্যের সাথে সুখের অভিনয় করে বাকি আজীবন কাটাতে হবে, অন্যথায় এই অভাগিনীর কোথাও স্থান হবে না যে। আবারও ম্যাগ শোধায়, বলো তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে? যে পাথরের প্রলেপের আড়ালে লুকিয়ে থাকা ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে অভিনয় করতে শিখেছে সেই মানুষটা যে খুব খুশি, তা কিন্তু শুধু তার হাসি মুখ দেখে ভেবে নিও না। জেনে রেখো সে খুব ভালো অভিনেতা। ছায়া রাতের আকাশের সাথে খুব গোপনে আলাপন সারে। সেই সময় কানে আসে কারো নির্মম আর্তনাদ। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।